ভারত থেকে আপনি যদি মিশরে যান আর ভাগ্যক্রমে যদি প্লেনের ডান দিকে জানলার পাশে আপনার সিট হয়, তাহলে আপনি পিরামিডের আগে একটা জিনিস দেখতে পাবেন। ধু ধু মরুভূমির বুক চিরে চলে গেছে নীল রঙের এক সরু জলরেখা। সুয়েজ ক্যানাল মানুষের তৈরি এক বিস্ময়কর জলপথ, যা সারা বিশ্বের অর্থনীতিকে পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে। আগে যেখানে একটা জাহাজকে ইউরোপ থেকে এশিয়া আসতে হলে সম্পূর্ণ আফ্রিকা মহাদেশ ঘুরে আসতে হতো, সেই দীর্ঘ পথ ছোট হয়ে গেছে এই ক্যানালের জন্য, যা এক মুহূর্তের জন্য বন্ধ হলেও কোটি কোটি টাকার ক্ষতি হয়। ইভেন বলতে পারেন আজকের দিনে মিশরের সবথেকে বড় হাতিয়ার এই ক্যানাল, যা দিয়ে তারা গোটা বিশ্বের অর্থনীতিকে কন্ট্রোল করতে পারে। তাই মিশর ভ্রমণে গিয়ে আমার অন্যতম আকর্ষণ ছিল এই সুয়েজ ক্যানাল। কিন্তু কিভাবে তৈরি হলো এই ক্যানাল? আর জানলে আশ্চর্য হবেন, আজ থেকে প্রায় 4000 বছর আগে প্রাচীন মিশরীয়রাও এমনই একটা ক্যানাল তৈরি করেছিল। আর বর্তমানে যে সুয়েজ ক্যানাল আপনি দেখতে পাচ্ছেন, এটি তৈরি করার সময় মৃত্যু হয়েছিল প্রায় 1,20,000 মানুষের। যে ক্যানাল তৈরির নিদর্শন আজও সুয়েজ মিউজিয়ামে দেখা যায়। ইভেন এই ক্যানালের সাথে একটি মোটা মানুষের খাদ্যপ্রেম জড়িয়েছিল। কি সেই কাহিনী? কেন এই ক্যানাল তৈরির পর দেউলিয়া হয়ে গিয়েছিল মিশর? তো আমি রয়েছি মিঠুন আপনার সাথে। চলুন আজ রোমাঞ্চপিডিয়ার মাধ্যমে আপনাদের নিয়ে যাব কয়েক হাজার কিলোমিটার দূরে থাকা সুয়েজ ক্যানালের তীরে। আপনাদের দেখাবো যে ঠিক কি অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়েছিল এই ক্যানাল তৈরিতে। তো চলুন শুরু করা যাক। সুয়েজ ক্যানাল ঘুরে দেখার জন্য একটা গোটা দিন আমার আইটিনারিতে রেখেছিলাম। কায়রো থেকে একটা ট্যুর কোম্পানির ট্যাক্সি নিয়ে আমি পাড়ি দেই দীর্ঘ 140 কিলোমিটার পথ। মরুভূমির মধ্যেখান থেকে যখন আমি যাচ্ছিলাম, মনের ভেতরে এক আলাদাই অনুভূতি কাজ করছিল। যে ক্যানালের কথা বইতে পড়েছি, যে ক্যানালকে ঘিরে হয়েছে যুদ্ধ, সুপার পাওয়ারদের সংঘর্ষ আর বদলে গেছে বিশ্বের বাণিজ্যের মানচিত্র, আজ তার সাক্ষাৎ দর্শন হবে। আর যখন আমি ফাইনালি সুয়েজ সিটিতে ক্যানালের কাছে পৌঁছাই, দেখতে পাই নীল জলরাশি কেটে এগিয়ে যাচ্ছে একটি সুবিশাল চাইনিজ কার্গো শিপ, আর থেকে স্কাউট করে নিয়ে যাচ্ছে দুটো ছোট ছোট বোট। জাহাজের গতিতে ধাক্কা লেগে সেই জল এসে আছড়ে পড়ছে ক্যানালের দুই পারে। প্রতিদিন এভাবেই 50 থেকে 60টি জাহাজ এই ক্যানাল পার করে, যা থেকে মিশরের সরকার বছরে প্রায় $10 বিলিয়ন আয় করে। কিন্তু এটি যখন তৈরি হয়েছিল, তখন কিন্তু মিশর প্রায় দেউলিয়া হয়ে যায়। ইভেন মিশরের জায়গা জমি কার্যত বন্ধক রাখতে হয়েছিল। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে সুয়েজ ক্যানাল দিয়ে মিশরের সরকার আয় করছে, এতে আমাদের কি? এর ইতিহাস জেনে আমাদের কি লাভ? চলুন আগের গুরুত্বটা আপনাদেরকে বুঝিয়ে বলি। এই যে দূরে জাহাজটি দেখতে পাচ্ছেন, হয়তো এই জাহাজটা ইংল্যান্ড থেকে ভারতে যাচ্ছে। যদি ক্যানাল না থাকতো, তাহলে এই জাহাজটাকে ইউরোপ থেকে গোটা আফ্রিকা ঘুরে প্রায় 21,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারপর ভারতে পৌঁছাতে হতো। এতে সময় বেশি লাগতো। আবার যে সামগ্রী নিয়ে জাহাজটা যাচ্ছে তার দাম বেড়ে যেত, কারণ এই জাহাজটার জ্বালানি বেশি খরচ হচ্ছে। কিন্তু যেহেতু এই সুয়েজ ক্যানাল আছে, ফলে খুবই অল্প সময়ে অর্ধেক পথ মানে প্রায় 12,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাহাজটি ভারতে পৌঁছাতে পারবে। আর এই কম রাস্তার জন্যই বিশ্বের মোট ট্রেডের প্রায় 12% এই ক্যানাল থেকে হয়। মানে এক কথায় এই ক্যানাল আমাদের এই বিশাল পৃথিবীকে সংকীর্ণ করে দিয়েছে। আশা করি বুঝতে পারছেন যে আজকের পৃথিবীতে স্পিড এবং এফিসিয়েন্সি কতটা ইম্পর্টেন্ট, কারণ এই ছোট্ট একটা ক্যানাল গ্লোবাল ট্রেডের হাজার হাজার কোটি টাকা এবং সময় বাঁচিয়ে দেয়। আর ট্রেডিং ওয়ার্ল্ডও কিন্তু এইরকমই। ট্রেড করার সময় আপনার অর্ডার যদি কয়েক সেকেন্ডের জন্য লেটে এক্সিকিউট হয়, তাহলে আপনার লস হতে পারে হাজার হাজার টাকা। এই কারণেই গত কয়েকদিন ধরে আমি একটা ট্রেডিং অ্যাপ ইউজ করছি, শূন্য। প্রথমে আমিও ভেবেছিলাম যে এটা হয়তো আর 5টা ব্রোকারের মতোই, কিন্তু কিছুদিন ইউজ করতে এই অ্যাপটা আমার ভালো লেগেছে। সবচেয়ে বেশি যে জিনিসটা আমি নোটিস করেছি সেটা হচ্ছে অর্ডার এক্সিকিউশন স্পিড। অর্ডার প্লেস করার সাথে সাথেই অলমোস্ট ইনস্ট্যান্ট এক্সিকিউশন হয়, কোনো রকম ল্যাগ ফিল হয় না। এর পাশাপাশি রয়েছে ট্রেডিং ভিউ পাওয়ার্ড অ্যাডভান্স চার্টিং সিস্টেম, মানে যারা সিরিয়াস ট্রেডিং করেন, মাল্টিপল ইন্ডিকেটর ইউজ করেন, তাদের জন্য এটা খুবই জেনুইন এবং ইউজফুল। আর এদের ইউআইটাও বেশ ক্লিন। পোর্টফোলিও, চার্ট, অর্ডার প্লেসমেন্ট সবকিছু স্মুথলি নেভিগেট করা যায়। সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এখানে ইন্ট্রাডে এবং ফিউচার অ্যান্ড অপশন ট্রেড প্লেস করার জন্য অর্ডার পিছু চার্জ মাত্র 5 টাকা। আজকের মার্কেটে যেখানে অনেক ব্রোকারই হিডেন চার্জেস নেয়,
সেখানে এটা কিন্তু জেনুইনলি ভ্যালু ফর মানি আর লং টার্ম ইনভেস্টরদের জন্য। এখানে ইকুইটি ডেলিভারি এবং মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টে কমপ্লিটলি জিরো চার্জ। তাই যদি আপনি ট্রেডিং বা ইনভেস্টমেন্টে আগ্রহী হয়ে থাকেন তাহলে শূন্য চেক করতে পারেন। আমি এই অ্যাপটি ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট পিনে দিয়ে দিচ্ছি। এতক্ষণ ধরে যে সুয়েজ ক্যানালের কথা আমি আপনাদেরকে বললাম, এই ক্যানাল কিভাবে তৈরি হয়েছে সেই ইতিহাস জানতে আমি পৌঁছে যাই কাছেই থাকা সুয়েজ মিউজিয়ামে। 1854 সালে যখন এই ক্যানাল খোঁড়ার কাজ শুরু হয় তখন আর্কিওলজিস্টরা এখানে বালির নিচে কয়েক হাজার বছর পুরনো এক প্রাচীন ক্যানালের ভগ্নাবশেষ খুঁজে পান। সাথে পান ফেরাওদের সময় ব্যবহার করা বেশ কয়েকটি জাহাজের অংশ, সেই জাহাজের দাঁড়, এমনকি পাথরের সাথে দড়ি দিয়ে বাঁধা সেই 4000 বছর পুরনো নৌকার অ্যাঙ্করও এখানে রয়েছে। এমনকি কয়েক হাজার বছর পুরনো শুকনো মাছ, বড়শি, এগুলোও এই মিউজিয়ামে সযত্নে রাখা আছে। এই সুয়েজ মিউজিয়ামেই আপনি দেখতে পাবেন প্রাচীন ফারাও ক্যানালের একটি ম্যাপ। বলা হয় মিশরের ফারাও সেনুসরেত ওয়ান আজ থেকে প্রায় 4000 বছর আগে প্রথমবার একটা ক্যানাল তৈরি করেছিলেন। আর এই ক্যানাল তৈরিতে প্রাচীন মিশরীয়রা দারুণ বুদ্ধি কাজে লাগিয়েছিল। তারা জানত লোহিত সাগর থেকে ভূমধ্য সাগর পর্যন্ত একটা লম্বা ক্যানাল বানাতে অনেক সময় লাগবে। এই কারণে তারা কি করে, একটা শর্টকাট রাস্তা বের করে। কি সেটা চলুন বুঝিয়ে বলছি। বর্তমানে যে লোহিত সাগর আছে, আজ থেকে কয়েক হাজার বছর আগে এই সাগর পিটার লেক এবং লেক টিমসর সাথে যুক্ত ছিল। মানে এশিয়া থেকে আসা যে কোনো জাহাজ অনায়াসে এই পর্যন্ত চলে আসত। আবার এই লেক থেকে কিছুটা দূরে ছিল নীলনদ। তাই ফারাওরা এই লেক থেকে নীলনদ পর্যন্ত একটা ক্যানাল তৈরি করে। এতে জাহাজ প্রথমে এশিয়া থেকে লোহিত সাগর হয়ে টিমস লেকে পৌঁছায়, আর তারপর এই ফারাও ক্যানাল হয়ে পৌঁছায় নীলনদে, আর অবশেষে নীলনদ থেকে সোজা পৌঁছায় ভূমধ্য সাগরে। এই বুদ্ধির কারণে মিশরীয়রা তুলনামূলক কম এফোর্টে ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে কানেক্ট করেছিল। এই মিউজিয়ামে কয়েক হাজার বছর পুরনো কিছু মমি, প্রাচীনকালের মূর্তি, মমি বানানোর সরঞ্জাম, আবার অন্য আরেকটি ঘরে আছে কাবার চাদর, যা মিশর থেকে তৈরি করে মক্কা নিয়ে যাওয়া হতো। আমি এই মিউজিয়ামের ভিতরে থাকা সমস্ত ভিডিওর লিঙ্ক একটা আনলিস্টেড আকারে ইউটিউবে আপলোড করে তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনি চাইলেই মিউজিয়ামের ডিটেইলড ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে চেক করতে পারেন। বর্তমান সুয়েজ ক্যানাল তৈরির সময় যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার হয়েছিল, সেই কম্পাস, মেজারমেন্ট টুল এই মিউজিয়ামে সংরক্ষিত আছে। এবার ফারাওরা যে ক্যানাল তৈরি করেছিল তার অস্তিত্ব বেশ কয়েক হাজার বছর ছিল, কিন্তু একটা সময় বালির ঝড়, আবহাওয়ার পরিবর্তনে ওই ধরুন 664 খ্রিস্টপূর্বের দিকে ফারাও ক্যানাল মরুভূমির ভেতরেই হারিয়ে যায়। আর এই সময় আরও এক অদ্ভুত ঘটনা ঘটে। বিটার লেক এবং টিমস লেকও লোহিত সাগর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। 609 খ্রিস্টাব্দে মিশরের ফারাও নেচো আবারও একটি ক্যানাল তৈরি করতে চান, কিন্তু সেই সময় প্রচণ্ড গরম এবং খাদ্যের অভাবে প্রায় 1 লক্ষ শ্রমিক ক্যানাল খুঁড়তে গিয়ে মারা যায়। এবার আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে আজ থেকে 3-4 হাজার বছর আগে পৃথিবী জুড়ে নিশ্চয়ই আজকের মতো বাণিজ্য হতো না, বা এত বড় বড় জাহাজ চলতো না, তাহলে এখানে ক্যানাল বানানোর কী বা দরকার ছিল? আসলে ওই টাইমটায় মিশর ছিল সম্পূর্ণ পৃথিবীর কেন্দ্রবিন্দু। এশিয়া বা ইউরোপ থেকে বণিকরা আসত মিশরে, আর প্রাচীনকালের 5টা সবথেকে গুরুত্বপূর্ণ ট্রেড রুট এই মিশর থেকেই পাস হয়েছিল। কোনোটা গিয়েছিল দক্ষিণে সুদানের দিকে, কোনোটা আরবে, আবার বা কোনোটা এশিয়ায়। এই বাণিজ্যের সুবিধার কারণেই ফারাওরা এখানে একটি ক্যানাল তৈরি করতে চেয়েছিল। এমনকি ফারাও নেচোর ব্যর্থ চেষ্টার পর পার্সিয়ান রাজা দারিউস আবারও ক্যানাল খোঁড়ার কাজ শুরু করেছিলেন। সেই কাজ শেষ হয় আবারও প্রায় 200 বছর পর। টলেমির আমলে আজকের দিনের মতোই একটা মডার্ন ক্যানাল তৈরি হয়েছিল, যেটা ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছিল। এখানে সর্বশেষ ক্যানাল খোঁড়ার কাজ করেছিলেন খলিফা প্রথম ওমর। এরপর আবারও প্রায় 1000 বছরের জন্য এই ক্যানাল মরুভূমিতে হারিয়ে যায়। তখন জাহাজের পরিবর্তে ভূমিপথেই বাণিজ্য হতো। ইউরোপীয়রা তখন এশিয়া যাওয়ার জন্য মিশরের ভেতর থেকেই দীর্ঘ দুর্গম পথ পাড়ি দিত। কিন্তু এই ভূমিপথে বাণিজ্যের সবথেকে বড় ঝুঁকি ছিল ডাকাতরা। আরবীয় ডাকাতরা বণিকদের লুট করত, ট্যাক্স নিত। 1498 সালে প্রথমবার ভাস্কো দা গামা আফ্রিকা ঘুরে ভারতে পৌঁছানোর জলপথ খুঁজে বের করেন। এরপর থেকেই আরবের ভূমিপথ এড়িয়ে চলতে শুরু করে
ইউরোপীয় বণিকরা। কিন্তু পরিস্থিতি বদলায় 1850 সালের দিকে। কি হয়েছিল সেই সময় সেই বিষয়ে বলার আগে চলুন আপনাদেরকে একটা অদ্ভুত জিনিস দেখাই। এই মিউজিয়ামের বাইরে রাখা আছে একটা বিশাল বড় পাল তোলা নৌকা। মিশরের প্রথম মহিলা শাসক হাতশেপসুতের জাহাজ ছিল এটা। এটা আসলে বিভিন্ন টুকরো টুকরো অবস্থায় মাটির নিচে পাওয়া গেছে। এই মিশরের ইতিহাস যে কত বিশাল তার একটা নিদর্শন আপনি এখানে স্ট্যাচুগুলো দেখলে বুঝতে পারবেন। ইভেন মিউজিয়ামের ভেতরেও আপনি বহু এমন স্ট্রাকচার দেখতে পাবেন যেগুলো রোমান আমলের। আবার আমরা ফিরে যাই সুয়েজ কানালের তীরে। সময়টা 1850। ইউরোপে তখন সদ্য শিল্প বিপ্লব শুরু হয়েছে। ইউরোপ থেকে প্রচুর পরিমাণে সামগ্রী, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট এশিয়ায় পাঠানো হচ্ছিল। আবার এশিয়া থেকে প্রচুর কাঁচা মাল ইউরোপে পৌঁছাচ্ছিল। ফলে ব্যবসার ক্ষেত্রে সময় একটা বড় ফ্যাক্টর হয়ে ওঠে। সে সময় ইউরোপ থেকে এশিয়ায় একটা জাহাজ পৌঁছাতে সময় লাগতো প্রায় 4 মাস। এবার ধরুন কিছু কাঁচামাল তো এমনও থাকে যা 4 মাসে খারাপ হয়ে যায়। ফলে ইউরোপের শিল্প বিপ্লবে ব্যাঘাত ঘটছিল। এই কারণেই এই সময়ের আশেপাশেই মিশরের আলেকজান্দ্রিয়া থেকে লোহিত সাগর পর্যন্ত একটা রেল লাইন বানানো হয়। এতে যাত্রীরা ভূমধ্য সাগর থেকে লোহিত সাগরের তীর পর্যন্ত ট্রেনে করে আসত, এরপর আবার নতুন জাহাজে করে পাড়ি দিত এশিয়ার দিকে। এতে যাত্রী সমস্যা মিটলেও পণ্য সামগ্রী সমস্যা কিন্তু মিটছিল না। ফলে এই অঞ্চলে দরকার ছিল এমন একটা জলপথ যার মাধ্যমে পণ্যবাহী জাহাজ আফ্রিকা মহাদেশের বুক চিরে পৌঁছাতে পারবে ভারত মহাসাগরে। এখানে একটা ছোট্ট ইনফরমেশন দেই, নেপোলিয়ন কিন্তু এখানে একটা সুয়েজ কানাল তৈরি করার চেষ্টা করেছিলেন। কিন্তু সে সময় নেপোলিয়নের ইঞ্জিনিয়াররা একটা ভুল ক্যালকুলেশন করে বসেন। তাদের ক্যালকুলেশনে এটা উঠে আসে যে লোহিত সাগর এবং ভূমধ্য সাগরের জলের স্তর এই দুটোর মধ্যে পার্থক্য প্রায় 30 ফুট। মানে এখানে সরাসরি একটা ক্যানাল বানানো প্রায় অসম্ভব। ফলে নেপোলিয়ন এখানে আর কোনো ক্যানাল বানাতে পারেননি। কিন্তু নেপোলিয়নের ইঞ্জিনিয়াররা যে ভুল ছিলেন তা প্রমাণ করেন 1854 সালে ফ্রেঞ্চেরই একজন ইঞ্জিনিয়ার তথা রাজনীতিবিদ ফার্দিনান্দ দি লেসেপস, যার হাত ধরেই আজকের দিনের মডার্ন সুয়েজ কানাল তৈরি হয়েছিল। তিনি দেখেন ভূমধ্য সাগর এবং লোহিত সাগরের জলের স্তর সমান। ফলে এই এলাকায় ক্যানাল বানানো একেবারেই অসম্ভব নয়। তবে এই ক্যানালের পেছনে ছিল কিন্তু বেশ কিছু সুস্বাদু খাবার। হ্যাঁ, ঠিকই শুনছেন, সুস্বাদু খাবার দিয়েই গোটা একটা আস্ত ক্যানাল বানানোর পারমিশন পেয়েছিল লেসেপস। আসলে এই সময়টায় মিশর ছিল অটোমানদের দখলে, আর মিশরের ভাইসরয় ছিলেন মোহাম্মদ আলী। মোহাম্মদ আলীর একজন ছেলে ছিলেন মোহাম্মদ সৈয়দ পাশা। সৈয়দ পাশা ছোটবেলা থেকে খুব মোটাসোটা ছিলেন, তিনি খেতে ভালোবাসতেন। অন্যদিকে তার বাবা মোহাম্মদ আলী, তিনি চাইতেন সৈয়দ তার মতোই বড় হয়ে একজন দক্ষ শাসক হয়ে উঠুক। এই জন্য তিনি সৈয়দ পাশাকে সবসময় কড়া নজরে রাখতেন। এমনকি তার খাবারের পরিমাণও তিনি কম করে দিয়েছিলেন। এই সময় সৈয়দের বন্ধুত্ব হয় ফার্দিনান্দ দি লেসেপসের সাথে। সৈয়দ মাঝে মাঝেই লেসেপসের বাড়িতে ঘুরতে যেতেন আর সেখানেই নিজের পছন্দসই সমস্ত খাবার খেতেন। অন্যদিকে লেসেপস ছিলেন একজন স্পোর্টসম্যান, ঘোড়ায় চড়া, সাঁতার কাটা এই বিষয়গুলো তিনি এক্সপার্ট ছিলেন। বাবার নজরে সৈয়দ যাতে সম্মান পায় এই কারণে লেসেপস সৈয়দকে বিভিন্ন জিনিসের ট্রেনিং দেন। এতে দুজনের মধ্যে বন্ধুত্ব আরও গাঢ় হয়। মোহাম্মদ আলী যতদিন বেঁচে ছিলেন ততদিন তিনি বহুবার মিশর থেকে একটা ক্যানাল বানানোর প্রস্তাবকে নাকচ করে দিয়েছিলেন। লেসেপসও কিন্তু চাইছিল যাতে সেও একটা ক্যানাল বানানোর অনুমতি এখানে পায়। কিন্তু বুদ্ধিমান লেসেপস কখনোই মোহাম্মদ আলীকে সরাসরি এই কথা জানাননি। তিনি শুধুমাত্র তার বন্ধুকে খুশি করার দিকে নজর দেন। আর এই বন্ধুত্বের ফল তিনি সেদিন পান যেদিন সৈয়দ পাশা নিজে মিশরের শাসক হন। বন্ধুত্বকে কাজে লাগিয়ে লেসেপস মিশরে একটা দীর্ঘ ক্যানাল তৈরির অনুমতি পেয়েছিলেন। সেই সময় লেসেপস এবং সৈয়দ পাশার মধ্যে একটা চুক্তি হয় যেখানে বলা হয় ক্যানাল তৈরির পর এটি 99 বছরের জন্য লিজ দেওয়া হবে, আর এটির আয়ের 75% যাবে ফ্রেঞ্চ কোম্পানির কাছে যারা এটিকে তৈরি করবে, 15% যাবে মিশরের সরকারের কাছে, আর 10% পাবে অরিজিনাল ইনভেস্টররা। কিন্তু এই ক্যানাল যে তৈরি হোক এটা কিন্তু আবার ব্রিটিশরা চাইছিল না, আর তারাই এই কাজের প্রধান বাধা হয়ে দাঁড়ায়। ব্রিটিশরা ভাবছিল যদি এশিয়ায় যাওয়ার একটা শর্টকাট রাস্তা ফ্রেঞ্চরা দখল করে ফেলে তাহলে তাদের ভারতবর্ষে যে রাজত্ব রয়েছে তা সংশয় পড়বে। এই কারণেই লেসেপস যখন এই ক্যানাল তৈরির জন্য ইউরোপীয় ব্যাংক থেকে লোন নিতে যায়, ব্রিটিশ সরকার তাদের প্রভাব খাটিয়ে সেই লোন আটকে দেয়। উপায় না পেয়ে লেসেপস শেষ পর্যন্ত একটা কোম্পানি ওপেন করে এবং সেই কোম্পানির শেয়ার বিক্রি করতে থাকে।
শুরুর দিকে লেসেপসের দরকার ছিল তৎকালীন প্রায় $40 মিলিয়ন, আর লেসেপস প্রত্যেকটা শেয়ারের দাম রাখে $500। লেসেপস ফ্রান্সে প্রায় 2,20,000 শেয়ার বিক্রি করেন। দেখা যায় সাধারণ মিডল ক্লাস ফ্রেঞ্চরা কম বেশি 8 থেকে 9টি করে শেয়ার কিনেছেন। তবে লেসেপস চাইছিলেন এটাকে একটা ইন্টারন্যাশনাল প্রজেক্ট করতে, কারণ তিনি চাইছিলেন সুয়েজ কানালের উপর সমস্ত দেশের অধিকার থাকবে। এই কারণে তিনি বাকি শেয়ারগুলোকে বিদেশি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করতে চান, কিন্তু এত বিপুল পরিমাণে শেয়ার বিক্রি হচ্ছিল না। এই সময় লেসেপস হঠাৎ অদ্ভুত এক কথায় অ্যানাউন্স করেন। তিনি বলেন সৈয়দ পাশা নাকি তাকে কথা দিয়েছে বাকি সমস্ত শেয়ার সৈয়দ পাশা নিজে কিনে নেবেন, কিন্তু ইজিপ্ট সরকারের কাছে তখন এত পরিমাণে টাকা ছিল না যে সৈয়দ পাশা এই শেয়ারগুলো কিনবে, আর লেসেপসের দাবিও মিথ্যা ছিল। শেষে আবারও সেই বন্ধুত্বের খাতিরে সৈয়দ পাশা ইউরোপীয় ব্যাংক থেকে প্রায় $10 মিলিয়ন লোন নিয়ে এই শেয়ারগুলো কিনেছিলেন। এই তো গেল ফান্ডের কথা, কিন্তু এই ক্যানাল তৈরিতে আরও একটা যে জিনিস দরকার হয়েছিল সেটা হলো বিপুল পরিমাণে শ্রমিক। এই শ্রমিক দেওয়ার দায়িত্ব চুক্তিমতে ছিল সৈয়দ পাশার। সে সময় সৈয়দ পাশা মিশরের প্রায় 60,000 ভূমিদাসদের এই ক্যানাল তৈরির কাজে পাঠান। পরবর্তীকালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় 15 লক্ষে। এই শ্রমিকদের কাছে ক্যানাল বানানোর জন্য কোনো উন্নত যন্ত্রপাতি ছিল না, শুধু কোদাল, বেলচা, আবার বেশিরভাগ লোকজন খালি হাতেই এখানকার মাটি খুঁড়ছিল। এরা কত কি পারিশ্রমিক পেয়েছে ইতিহাসে তার কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায় না, কারণ এদের বেশিরভাগই ছিল ভূমিদাস। বলা হয় সৈয়দ পাশা তাদের কাছে একটা পানীয় জলের নালা তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই বিপুল পরিমাণ শ্রমিকদের লজিস্টিক এবং ক্যানাল তৈরির কাজ স্মুথ করার জন্য সুয়েজ সিটি, ইসলামিয়া এবং পোর্ট সঈদ এই 3টে শহর বানানো হয়। আর আজ কিন্তু আমি এই সুয়েজ সিটিতেই আছি। এই শহরটিকে একটি পর্যটন কেন্দ্র হিসাবে তুলে ধরা হয়েছে। চারিদিকে থাকা বাড়িঘরগুলো বেশ প্ল্যান্ড, কিন্তু এই এলাকার সবথেকে বড় সমস্যা হলো তীব্র গরম এবং পানীয় জল। এই তীব্র আবহাওয়া এবং রোগে ভুগে খাদ্যের অভাবে প্রায় 1,20,000 মানুষ ক্যানাল তৈরির সময় মারা যান। সুয়েজ ক্যানালে যখন কাজ চলছিল এই সময়ের মধ্যে সৈয়দ পাশাও মারা যান। মিশরের পরবর্তী শাসক হন ইসমাইল পাশা। এই সময় সুয়েজ ক্যানাল তৈরিতে আরও এক বিপত্তি আসে। যদিও এটাকে বিপত্তি নয়, আপনি মানব জাতির জন্য মঙ্গলময় পদক্ষেপও বলতে পারেন। কয়েকশো বছর ধরে যে দাস প্রথাকে ব্যবহার করে ইউরোপের শহরগুলো গড়ে উঠেছিল, সেই ইউরোপীয়দের শুভবুদ্ধির উদয় হয়েছিল এবং তারা দাস প্রথা বন্ধের ডাক দেয়। আর এই সুযোগকে কাজে লাগিয়ে ব্রিটিশরা সুয়েজ ক্যানাল তৈরির কাজকে পণ্ড করতে চায়। ইউরোপীয় দেশগুলোর চাপে ইসমাইল পাশা বাধ্য হয়ে সমস্ত ভূমিদাসদের এই কাজ থেকে অব্যাহতি দেয়, কিন্তু চুক্তি মতে এই ক্যানাল তৈরির সমস্ত শ্রমিক দেওয়ার দায়িত্ব ছিল মিশরের শাসকদের। শেষে বাধ্য হয়ে ইসমাইল পাশাকে আবারও ইউরোপীয় ব্যাংকগুলো থেকে চড়া সুদে প্রায় $10 মিলিয়ন লোন নিতে হয়। অন্যদিকে ততদিনে এই সুয়েজ ক্যানালের নিচ থেকে বালি তোলার জন্য নিয়ে আসা হয় বড় বড় মেশিন। ক্যানালের নিচ থেকে ভেজা বালি সারি সারি বালতির বেল্টের মাধ্যমে তুলে আনা হচ্ছিল। এতে কাজ আরও দ্রুত গতিতে এগোতে থাকে। অবশেষে 1869 সালে প্রায় 10 বছরের পরিশ্রমের পর মিশরীয়রা নিজেদের অর্থ আর পরিশ্রম দিয়ে ভূমধ্য সাগরের তীর থেকে লোহিত সাগর পর্যন্ত 164 কিলোমিটার লম্বা, 26 ফুট গভীর, 72 ফুট চওড়া সুয়েজ ক্যানাল তৈরি করে। তবে ভাগ্যের কি নির্মম পরিহাস জানেন? যে মিশরীয়রা এই ক্যানাল তৈরির জন্য নিজেদের সর্বস্ব দিয়ে দিয়েছিল, তারাই সুয়েজ ক্যানাল থেকে সবথেকে বেশি বঞ্চিত হয়। 1875 সালে মিশরের সরকার দেউলিয়া হওয়ার পথে। ইউরোপীয় ব্যাংকগুলোর লোন চোকাতে তখন মিশরের সরকার সুয়েজ ক্যানালের নিজস্ব শেয়ার ব্রিটিশদের কাছে বিক্রি করে দেয় মাত্র $20 মিলিয়ন। তৎকালীন ব্রিটিশ প্রাইম মিনিস্টার বেঞ্জামিন ভালোভাবেই জানতেন যে ক্যানালের গুরুত্ব ব্রিটিশদের জন্য কতটা হতে চলেছে। এই কারণে তিনি পার্লামেন্টে কোনো রকম অধিবেশন না করেই রানী ভিক্টোরিয়ার কাছে যান এবং তাকে জানান, ম্যাডাম, আজ থেকে এই ক্যানাল আপনার। মানে যে ব্রিটিশরা শুরু থেকেই এই কাজে বাধা দিচ্ছিল, আজ এই ক্যানালের মালিকানা তাদের হাতে চলে গিয়েছিল। আর জানলে আশ্চর্য হবেন, আগামী মাত্র 15 বছরের মধ্যে ব্রিটিশরা যে শেয়ার মিশরের থেকে কিনেছিল, সেই শেয়ারের দাম 20 মিলিয়ন থেকে বেড়ে হয় $140 মিলিয়ন। আর এই ক্যানালের মাধ্যমেই ব্রিটিশরা মিশরের রাজনীতিতে নিজেদের পা রেখেছিল। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই ক্যানাল ব্রিটেন ও ফ্রান্সের জন্য ভীষণই পাওয়ারফুল রোল প্লে করেছিল।
প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারতীয় আর্মি এই ক্যানালকে জার্মানির হাত থেকে রক্ষা করেছিল। এই কারণে ভারতীয় আর্মির সেই বীরত্বকে সম্মান জানিয়ে এখানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। আর এখন যে পয়েন্টটি আপনি দেখতে পাচ্ছেন, এটা মূলত সুয়েজ ক্যানালের একেবারে শেষ প্রান্ত। এখান থেকে জাহাজগুলো লোহিত সাগর হয়ে সুয়েজ ক্যানালে প্রবেশ করে। আজকের দিনে সুয়েজ ক্যানালে প্রায় সব দেশেরই জাহাজ চলাফেরা করতে পারে। তবে এই ক্যানালের ভেতরে প্রত্যেকটা জাহাজকে চালানোর জন্য একমাত্র দায়িত্বে থাকে সুয়েজ ক্যানাল কোম্পানির নিজস্ব ক্যাপ্টেন। তারাই জাহাজগুলোকে এক প্রান্ত থেকে অপর প্রান্তে সেফলি নিয়ে যান। তবে আজকের দিনে এই যে ক্যানাল মিশরের সরকারের অধীনে, এর জন্য কিন্তু তাদের কম সংগ্রাম করতে হয়নি। ব্রিটিশদের এখান থেকে তাড়াতে সবথেকে বড় ভূমিকা পালন করেছিলেন মিশরের প্রথম স্বাধীন প্রেসিডেন্ট গামাল আব্দুল নাসের। তিনি সুয়েজ ক্যানালকে মিশরের জাতীয় সম্পত্তি ঘোষণা করেছিলেন। এরপর ব্রিটিশ আর ফ্রান্সরা ক্ষেপে গিয়ে এখানে বেশ কয়েকবার যুদ্ধও করেছিল। এমনকি ৮ বছরের জন্য এই ক্যানাল বন্ধ ছিল। তবে আজ এই বিশাল নীল জলরাশির মতোই রাজনৈতিক পরিস্থিতিও শান্ত। মিশরের সরকার এই ক্যানালের পাশেই আরও একটি ক্যানাল তৈরি করছে, যাতে দুটো জাহাজ এখান থেকে প্যারালালি চলতে পারে। এর ফলে ভবিষ্যতে ট্রাফিক আরও কমবে এবং মিশর সরকারের আয় আরও বাড়বে। সময়ের সাথে সাথে এই ক্যানালের নাব্যতাও বাড়ানো হয়েছে, কারণ আধুনিক জাহাজগুলোর আকার বৃদ্ধি পেয়েছে। এটা মিশরীয়দের কাছে একটি গর্বের বিষয়, তাদের আয়ের একটি প্রধান অংশ। সুয়েজ ক্যানালের পাশে বসে এদিন আমি অনেকটা সময় কাটাই, আর সে সময় চোখের সামনে ভেসে উঠছিল মিশরীয়দের ইতিহাস, তাদের সংগ্রাম, তাদের বলিদান। আর পরন্ত বিকেলে আমি আবার বেরিয়ে পড়ি মিশরীয়দের আরেক অনবদ্য সৃষ্টি পিরামিড দেখতে। আর রোমাঞ্চপিডিয়ায় সেই ভিডিও আসবে, আর তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এখনও পর্যন্ত মিশরের 4টে ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হয়েছে। আপনি চাইলে এই সমস্ত ভিডিওগুলো এই প্লেলিস্টে ক্লিক করে দেখতে পারেন। যদি আপনি ট্রেডিং বা ইনভেস্টমেন্টে আগ্রহী হয়ে থাকেন, তাহলে শূন্য চেক করতে পারেন। আমি এই অ্যাপটি ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট পিনে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু কমেন্ট করে বলতে পারেন এরপর আপনারা কোন দেশে আমাকে দেখতে চান, কোন দেশের ইতিহাস এত কাছ থেকে আপনারা জানতে চান। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন, আপনার সাথে। ছোটবেলায় আমরা বইতে পড়েছি সুয়েজ ক্যানালের বিষয়ে। আমি ভিডিওতে অনেকবার সুয়েজ ক্যানালের ব্যাপারে কথা বলেছি। আর আজ এই সুয়েজ ক্যানালের পাশে বসে এই বিশাল বিশাল জাহাজগুলোকে যেতে দেখছি, এটা একটা আলাদা অনুভূতি দিচ্ছে। মানে আমার এই যে অ্যাজ এ ইউটিউবার আমি এত বছর ধরে কাজ করছি, আই এম ভেরি থ্যাঙ্কস টু গড যে আমি আজকে এই মানে দিনটা দেখতে পাচ্ছি। আমি সুয়েজ ক্যানালের পাশে বসে আছি, যে দূরে জাহাজ আসছে আরও একটা। আমরা বেশ কয়েকটা জাহাজ এখান থেকে পরপর যেতে দেখলাম। আর এখানে দেখুন জল যখন জাহাজগুলো যাচ্ছে, ঢেউ উঠছে, পুরো চারিদিকে নীল আকাশ, অসাধারণ অনুভূতি। আপনারা যদি কখনো মিশরে ঘুরতে আসেন, অবশ্যই আসবেন ইন ফিউচার। আসলে অবশ্যই সুয়েজ ক্যানালে পাশ থেকে অবশ্যই একদিনের জন্য ঘুরে যাবেন।